হ্যালো ছেলেমেয়েরা, আশা করছি আমাকে শুনতে পাচ্ছ তোমরা। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো গভীর রাতে ক্লাস হচ্ছে, 11টা, মোটামুটি গভীর রাত। আবার অনেকের কাছে 11টায় সবে তো শুরু, সবে সন্ধ্যা। তো যাই হোক, আজকে বিশেষ কারণে একটু পিছিয়ে দিতে হলো। গতকালও এরকম একটা ব্যাপার হয়েছে, যদিও গতকাল আর আগের রাতে আমি বলেছিলাম ক্লাস নিব, কিন্তু আমি তো গ্রুপে কোনো মেসেজ দেইনি। দেখো, আমি নিজেই ভুলে গেছি যে তোমাদের ক্লাস ছিল। তো যাক, আজকে আমি চেয়েছি যত রাতই হোক ক্লাসটা নিব। তো তোমাদের আজকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি পড়ানোর কথা। তো তোমরা সি এর, আমি যতদূর দেখছি সি এর 2 নম্বর কোয়েশ্চেন, যেটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে ইনসুলিন উৎপাদন। ঠিক আছে, এইটা। তো এইটা হলো টপিকস এবং এই প্রক্রিয়াটা দেখাইতে হবে। আমরা কথা না বাড়িয়ে লিখে ফেলবো C2। যদিও এখনো আমরা সাজেশনটা হাতে পাইনি, হোপফুলি আগামী সপ্তাহে কলেজ খুলে ফেললে সরাসরি ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে এবং তখন তোমরা এটা পাবে। তাহলে তোমরা টপিকসটা লিখবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। লিখো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। ছেলেমেয়েরা, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটা টিস্যু কালচার প্রযুক্তির মতোই। একটা চিত্র আছে আর ধাপগুলোর বর্ণনা আছে। চিত্রটাই আসে এক্সামে, কেবলমাত্র আসে চিত্র অঙ্কনের মাধ্যমে উপস্থাপন। তো সেই ক্ষেত্রে চিত্রটা আঁকতে হয়, সেখানেই নম্বরটা পাওয়া যায়। আর যদি বাই চান্স বর্ণনা বলে, তখন তো চিত্রের সাথে বর্ণনা করতে হবে, তবে সেটা খুব রেয়ার। তো বুঝতেই পারছো, উত্তরটা অনেক বড় হয়। সেই জন্যই সাধারণত শুধু চিত্র অঙ্কনটা আসে। তো আমরা ধৈর্য ধরে পুরো ব্যাপারটা আত্মস্থ করব। তো প্রথমে আছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তোমরা লিখবে, এটা হেডলাইন লিখে তার পাশে লিখবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে। লিখো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে তোমরা লিখছো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে ইনসুলিন তৈরির ইনসুলিন তৈরির ধাপগুলো নিচে দেওয়া হলো। তোমরা লিখেছো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে ইনসুলিন তৈরির ধাপগুলো নিচে দেওয়া হলো। বাচ্চারা, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে ইনসুলিন তৈরির ধাপগুলো নিচে দেওয়া হলো। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে ইনসুলিন তৈরির ধাপগুলো নিচে দেওয়া হলো। অলরাইট, এখন এই যে এটা লিখলাম, এখানে আমরা ধাপগুলোর বর্ণনা দিব, অথচ আমরা ধাপগুলো তো জানিই না। এখন আমরা চিত্র আঁকবো, তার পরের পেজে চলে যাব। ছেলেমেয়েরা বুঝার চেষ্টা করো, যে পেজে বর্ণনা শুরু করেছে ওই পেজ স্কিপ করে তার পরের পেজ, পুরো একটা নতুন পেজ লাগবে এই ড্রয়িংটার জন্য। একটা নতুন পেজ নাও। এই নতুন পেজটা নিয়ে, মানে তার পাশের পেজে, পেজটাকে ভাঁজ করো, ফোল্ড করো। ছেলেমেয়েরা পৃষ্ঠাটাকে ভাঁজ দাও, পৃষ্ঠাটাকে ভাঁজ দিবে। তো ভাঁজ অর্থে, ভাঁজ বুঝানোর জন্য আমি এখানে হালকা ডট দিয়ে দিলাম। পৃষ্ঠাটাকে ভাঁজ করবে। বাচ্চারা ভাঁজ দিয়েছো ফুলি। এবার আমরা এখানে দেখবো কি, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হবে এবং ইনসুলিন তৈরি হবে। লাস্ট ক্লাসে আমি বিস্তারিত বলেছি, যদিও লাস্ট ক্লাসের রেকর্ডিং এখনো দেইনি। আজকে কথা দিচ্ছি, আজকে 2টা ক্লাসের রেকর্ডিং একই সাথে আমি গ্রুপে দিয়ে দিব। অলরাইট, এখন এই যে বাম পাশে, ছেলেমেয়েরা বাম পাশে আমরা একটা ব্যাকটেরিয়া নিব, যেটার ডিএনএ কে কাজে লাগিয়ে রিকম্বিনেন্ট তৈরি করব ডিএনএ। ছেলেমেয়েরা, যে ব্যাকটেরিয়াটা আমি বাছাই করতে চাই সেটা হলো ইকোলি ব্যাকটেরিয়া। তাহলে একটা ইকোলি ব্যাকটেরিয়া নিয়ে নেওয়া যাক। একটা ইকোলি ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার এটা হলো পেঁচানো ডিএনএ এইটা। এবং ইকোলি ব্যাকটেরিয়ার বিশেষত্ব হচ্ছে এটাতে বৃত্তাকার ডিএনএ থাকে এবং সেটার নাম প্লাজমিড। এবং এই বৃত্তাকার ডিএনএটা দ্বিসূত্রক। তাহলে বাচ্চারা, একটা ব্যাকটেরিয়া নিলাম, এটা একটা ইকোলি ব্যাকটেরিয়া। তাহলে এখানে আমরা লিখতে পারি, এটার পাশে বাম পাশে, এখানে বাম পাশে কেন লিখবো, কেন নিচে লিখবো না, এটার কারণ আছে। ইকোলি, ইকোলি, জাস্ট ইকোলি লিখবো। ইকোলি আবার কেমন ব্যাকটেরিয়া? ছেলেমেয়েরা, ইকোলি এর পূর্ণ রূপ আমি আগে বলছি বহুবার, এসেরেশিয়া কোলি। ইকোলি, এসেরেশিয়া কোলি, এই এত বড় নাম লিখতে হয় না। ESCHARACHIA, এসেরেশিয়া কোলি, ইকোলি। এখন কথা হইলো, এসেরেশিয়া কোলি এই ব্যাকটেরিয়াটা এত বেশি বেশি রিকম্বিনেন্ট ডিএনএ তে ব্যবহৃত হয়, বারবার এই ব্যাকটেরিয়ার নাম উচ্চারণ করা টাফ। সেই জন্য এটাকে ডট কোলি, এর নিচে আন্ডারলাইন করতে হবে। তাহলে কোলি ব্যাকটেরিয়া আমরা নিলাম। এখন প্রশ্ন হলো, অন্য কোনো ব্যাকটেরিয়া নিলে হবে
কিনা। ছেলেমেয়েরা রিকম্বিনেন্ট ডিএনএ এর অন্যতম প্রধান ব্যাকটেরিয়া হলো ইকোলি। এছাড়া অন্য যে কোনো ব্যাকটেরিয়া নিলে হবে, তবে ইকোলি সবচেয়ে অ্যাভেলেবেল, তাই ইকোলি দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। অন্য যে ব্যাকটেরিয়া প্লাজমিড আছে সেটাও হবে। ওকে, এই ব্যাকটেরিয়া আমার টার্গেট হলো এইটা, এটার নাম হলো প্লাজমিড। সুতরাং এই যে প্লাজমিডটা, এটা উপরে বসিয়ে এইখানে লেবেলিং করব, প্লাজমিড। এটার নাম প্লাজমিড অর প্লাজমিড ডিএনএ। হয়তোবা এইখানে জায়গা হচ্ছিল না, হয়েছে। ওকে, প্লাজমিড ডিএনএ বাচ্চারা যেখানে লেভেলিং করেছে, এই যে এই ডান পাশ খালি রেখেছি, নিচে খালি রেখেছি, এগুলো প্রয়োজন আছে। তাহলে উপরে একটু লেভেলিং করলাম ডান পাশে, আর এইখানে বাম পাশে ইকোলি। দেখো এটা লেভেলিং অর্থে না, এটার নাম ইকোলি, এইভাবে আমরা বামে নামটা দিতে পারবো। একটা ব্যাকটেরিয়া নিলাম। এবার ডান পাশে আসা যাক। আমাদের টার্গেট ইনসুলিন তৈরি, তাই একটা সুস্থ মানুষের দেহ থেকে একটা কোষ নিব। সবচেয়ে বেটার হইলো ওই সুস্থ মানুষের অগ্নাশয় থেকে কোষ নেয়া। সেই ঝামেলা এড়ানোর জন্য যে কোনো কোষ নিলে হবে। তো যে কোনো মানুষের, যদি সে সুস্থ হয়, কারণ অসুস্থ মানুষ থেকে ডিএনএ নিয়ে লাভ নাই, তাহলে তার বডিতেও ইনসুলিন তৈরি করা যাবে না। ওকে, একটা বাদামের মতো কোষ নিলাম, বাদামের মতো বানাইলাম, তবে একটা প্রান্ত মোটা, কারণ এখানে আমি নিউক্লিয়াস রাখবো। সাপোজ এটা হলো মানুষের একটা কোষ, এবং এটার মধ্যে এই গোলাকারটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওলাস আঁকো, তার ভেতরে ক্রোমোজোম দিয়ে দাও, এবং এটা হলো মানব কোষ। ছেলেমেয়ের, এটা হলো মানব কোষ, এটা হলো নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ভেতরে ডিএনএ। এবার গতদিন বলেছি, একটু রিভিউ হোক। মানুষের নিউক্লিয়াসে কয় হাজার জিন থাকে বলো? 30,000। 30,000। ভেরি গুড, 30,000। 30,000 এই স্যার। 30,000 জিন কয়টা ক্রোমোজোমের উপরে থাকে? মানে মানুষের নিউক্লিয়াসে ক্রোমোজোম কয়টা সেটা বলো। তা 23 জোড়া। 23 জোড়া, ভেরি গুড। তাহলে 23 আমি একটু হিসাব তোমাকে বলি। টোটাল 23 জোড়া আছে ক্রোমোজোম, আর এই ক্রোমোজোমের মধ্যে থাকে প্রায় 30,000 জিন। তার মানে প্রত্যেকটা ক্রোমোজোমে কয়েক হাজার করে জিন থাকে। কারণ ছেলেমেয়েরা, আমাদের যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের প্রথম নম্বরটা, এইটা মনে করো প্রথম, এইটা একটা, এটা দুইটা, এইটা দ্বিতীয় জোড়া, এটা 3 নম্বর ক্রোমোজোম, এটা 4 নম্বর ক্রোমোজোম। এইভাবে লেবেলিং করে করে টোটাল আমাদের যে ক্রোমোজোম গুলো আছে, এইভাবে 46টা ক্রোমোজোম, কত বড় কোনটা ছোট মার্ক করা আছে। এটাকেই বলে ক্রোমোজোমাল ম্যাপ বা জিন ম্যাপিং বা ক্রোমোজোমাল ম্যাপিং। অনেকে ক্রোমোজোমাল ম্যাপিং কি জানো না, তো এই ব্যাপারটাও বুঝে গেল। ক্রোমোজোমাল ম্যাপিং হলো তোমার দেহের যতগুলো ক্রোমোজোম আছে, ওই ক্রোমোজোমে কোনটার দৈর্ঘ্য কত, কোনটার প্রস্থ কত, আবার কোনটাতে কি কি জিন আছে সেটা বের করা। ওকে, এখন বাচ্চারা আমি সিরিয়ালি 6টা ক্রোমোজোম লিখছি, এভাবে 46টা ক্রোমোজোম হতে পারে। আমি কিন্তু ইচ্ছে মতো আঁকছি, একটা বড় একটা ছোট, এইভাবে জাস্ট বোঝানোর জন্য। এভাবে চলতে চলতে বাচ্চারা 46 পর্যন্ত যাবে। এখন কথা হলো, আমার টার্গেট এই 23 জোড়া অর্থাৎ 46 ক্রোমোজোম থেকে একটা জিন নেয়া, এবং জিনটা হলো ইনসুলিনের জিন। মানে আমি এখন চাই ইনসুলিন তৈরি করব, তাই একটা সুস্থ মানুষের ক্রোমোজোমের ওই অংশটাকে বাছাই করতে হবে যেটাতে ইনসুলিন আছে। তোমাকে কষ্ট করে বাছাই করতে হবে না, বিজ্ঞানীরা অলরেডি ডিসকভার করে ফেলেছে। তারা বলেছে ইনসুলিন তৈরির জিনটা মানুষের 11 নম্বর ক্রোমোজোমে অবস্থিত। আমি আবার বলছি, ইনসুলিন তৈরির জিন মানুষের 11 নং ক্রোমোজোমে অবস্থিত। সুতরাং এইভাবে চলতে চলতে মনে করে 11 নং ক্রোমোজোমটা হলো এইটা, এটা 11তম ক্রোমোজোম। এই 11 নং ক্রোমোজোমের একটা হলো খাটো বাহু, আর একটা বুঝতে পারছো লম্বা বাহু। খাটো যে বাহুটা, এই খাটো বাহুর একেবারে শীর্ষবিন্দুতে বলা হয়েছে, খাটো বাহুর একেবারে শীর্ষবিন্দুতে এই জায়গায় যে জিনটা, এটা হলো ইনসুলিন তৈরির জিন। এটা এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চারা, 30,000 জিনের কে কোথায় আছে, কত নং ক্রোমোজোম আছে, এটা বের করা হয়েছে। তাহলে ইনসুলিন তৈরির জিন মানুষের 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষবিন্দুতে অবস্থিত। এটা ওই বর্ণনা যখন করাবো তখন লিখাবো। তাহলে এখন কি করতে হবে? তোমাকে এত কথা বললাম, ওই মানুষের কোষটা থেকে 11 নং ক্রোমোজোমটা বাছাই করতে হবে, তার একেবারে শীর্ষভাগটা কাটতে হবে, তাহলেই তুমি ইনসুলিন তৈরির জিনটা পাবে। কথা ক্লিয়ার? বুঝে গেলাম। তাহলে এইভাবে যে জিন নিয়ে কাজ করবা, সেই জিনটাকে কেটে নিতে হবে। মনে করো এই জায়গা থেকে আমরা জিন কাটলাম, ডিএনএ কাটলাম। এখন ডিএনএ যেটা আছে, এটাকে একটু মোটা করে এইখানে আমি উপস্থাপন করলাম। এই বিষয়টা অনেকে আঁকতে জানে না, আমি সহজে আঁকা শেখাচ্ছি। আচ্ছা, এটা ডিএনএ এর একটা অংশ। মনে করো এই যে এই অংশটা এরকম আমি বুঝাইলাম, এটা ডিএনএ এর একটা কাটা অংশ বা একটা জিন। এই জিনটার মধ্যে আমি এরকম রেখান্বিত করলাম, এবং এই জিনটার দুইটা প্রান্তকে কিছুটা সূচালো করে দিতে চাই। তাই কি করলাম, একটু মুছে দিলাম। এই যে এইভাবে মুছে এটা হাফ করে দিলাম। আবার এখানে
এইভাবে দিয়ে এটাকে, তাহলে দেখো দুইটা প্রান্ত সুচালু হয়ে গেল। এদেরকে গাঁথন প্রান্ত বলে, কারণ জিনটাকে এমন ভাবে কাটতে হবে যেন ওকে ওই প্লাজমিড ডিএনএ তে জোড়া লাগানো যায়। ঘটনা ক্লিয়ার? তাহলে ছেলেমেয়েরা এইভাবে জিন আঁকবো, এবং এই জিনটাকে বলা হচ্ছে কাঙ্ক্ষিত জিন, এবং এটা ইনসুলিন জিন। আমরা লিখবো কাঙ্ক্ষিত জিন অবলিক ইনসুলিন জিন। ইনসুলিন জিন 30,000 জিনের মধ্য থেকে 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষ থেকে এই জিনটাকে বাছাই করা হইলো। এই যে বাচ্চারা জিনটাকে কাটলাম, কি দিয়ে কাটবো? কোন এনজাইম রেসপন্সিবল বলো তো? কোন এনজাইম দিয়ে? রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয়েছে। এবারে আসা যাক, এই ইকোলি ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড ডিএনএটাকে বের করব। প্লাজমিড ডিএনএ সোজা বরাবর অ্যারো টানবা, এই প্লাজমিড ডিএনএটা বের করে এটাকে কাটতে হবে। সাপোজ এটা হলো প্লাজমিড ডিএনএটা, ছেলেমেয়েরা এটাকে বের করে আনলাম, আনার পরে এটাকে কাটতে হবে। সুতরাং এটাকে এমন ভাবে কাটতে হবে, তোমার ওই যে ইনসুলিন জিনটা যত বড় অতটুকু এইখানে কাটতে হবে, ম্যাচ করিয়ে কাটতে হবে। এটা যদি বড় জিন হইতো বড়টুকু কাটতাম, যদি আরো ছোট হইতো আরো ছোট কাটতাম। এই হলো মেকানিজম। তাহলে এইখানে এইভাবে কেটে এইটার প্রান্তটাকেও এমন ভাবে নির্ণয় করে দিলাম যেন এই জিনটা এখানে জোড়া লেগে যায়। তাহলে বাচ্চারা এখানেও কিন্তু প্রান্ত আমরা দিয়েছি, যাদেরকে গাঁথন প্রান্ত বলে, মানে এই জিনটা যেন এখানে জোড়া লাগে, তাই এই কাজ করা হয়েছে। তুমি কম্পাস দিয়ে এই সার্কেলটা আঁকতে পারো। ওকে, তাহলে প্রথম ধাপ, এখানে আমরা এটাকে 1 নম্বর দিব। আমি এইটাকে 1 নম্বর ধাপ রাখতে চাই। সর্বপ্রথম একটা মানুষের কোষ বাছাই করতে হবে, সেখান থেকে ইনসুলিন জিনটাকে কাটতে হবে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। 2 নম্বর ধাপ হইলো এইটা, এই বরাবর ওই খাতার বাম পাশে, তুমি ভাঁজের বাম পাশে এখানে 2 দিয়ে দাও, যে একটি ইকোলাই ব্যাকটেরিয়া বাছাই করতে হবে, এবং সেখান থেকে প্লাজমিড ডিএনএটাকে কেটে বাইরে নিয়ে আসতে হবে। তাহলে 2টা ধাপ কমপ্লিট। এবার 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপ হইলো এই জিনটা এবং এই জিনটা, এইটাকে নিচে নিয়ে এসে রিকম্বিনেন্ট ডিএনএ বানানো। দেখো অ্যারো কিন্তু দুইটা সমান হইলো না, এটা লম্বা অ্যারো এটা ছোট অ্যারো, ক্ষতি নাই। তবে ভাঁজের মাঝখানে এখন একটা ফাইনাল অ্যারো হবে, এই দুইটা ডিএনএ কে জোড়া লাগানোর অ্যারো। এখন তুমি কম্পাস দিয়ে আঁকতে পারো, একটু বড় করে চিত্রটা সুন্দর হয়। কম্পাস দিয়ে তুমি একটা সার্কেল এঁকে ফেলো এইভাবে। প্লাজমিডটাকে একটু বড় করে দেখাও আর কি, এমন না যে এই প্লাজমিডটা এত বড় হয়েছে, মানে একটু বড় করে দেখাচ্ছি এখন এইটা। এখন বাচ্চারা এইটা কেমন ছিল দেখো, খেয়াল করো। আমি এটাকে মুছবো কৌশলে, এখানে একটু মুছে দিব আর এখানে একটু মুছে দিব। এখানে যে মুছে দিলাম এইটা, আর এখানে যেটা মুছবো এটাকে এইভাবে বানালাম। সাপোজ এই জিনটা এখানে গেঁথে দিলাম। আমি এই জিনটাকে একটু রেড কালার দিয়ে নিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। স্যার আমরা কি ব্লু কালার দেব? না, পেন্সিলে কখনোই, তোমার তো বুঝার দরকার নাই ওখানে, টিচার তো বুঝে, তুমি কারে বুঝাবা? টিচার তো জানে যে তোমার এটা কি লাগবে, এখন তোমারে নতুন শিখাচ্ছি বলে আমি টিচার হয়ে তোমাকে বুঝাচ্ছি। আর তুমি খাতায় লিখবা তো স্যাররা বোঝানোর জন্য, স্যাররা তো বুঝবে, তাই দরকার নেই। তাহলে তোমরা শুধুমাত্র পেন্সিল ইউজ করবে। অলরাইট, আমরা এখানে স্পষ্ট বুঝতে পারতেছি, এখানে কাঙ্ক্ষিত জিনটা এখানে দিয়ে দিলাম, তাহলে দুইটা জিন এখানে জোড়া লেগে গেল, এখনো কিন্তু লাগেনি, জাস্ট সেট করেছি। এটা হলো জাস্ট সেট করা। স্যার ছেলেমেয়েরা, স্যার স্যার আমরা কি তৃতীয় পেন্সিল দিয়ে ওইরকম ওই করে দিব, কাটা কাটা হ্যাঁ দাগ হ্যাঁ দিয়ে দিব? রাইট, কাটা দাগ দিবে তোমরা। ওকে বাচ্চারা, তাহলে রেড কালার দেয়ায় খুব স্যার কনফিউশন আমার তৈরি একটা হয়ে গেছে, প্রশ্ন। বুঝিনি। স্যার স্যার হচ্ছে যে এই তৃতীয় জিনটা কি এই মানে ভাঁজের মাঝখানে হবে? হ্যাঁ, এই চিত্রটা, জি স্যার। হ্যাঁ এটা ভাঁজের মাঝখানে হবে, মানে এই যে অ্যারোটাই হবে একদম ভাঁজের মাঝখানে। এরপর এই চিত্রটা একদম ভাঁজের মাঝখানে, বাম পাশে অর্ধেক ডান পাশে অর্ধেক। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর কোনো কনফিউশন থাকলে বলো। ছেলেমেয়েরা এইভাবে কাছাকাছি আনার পরে এদেরকে জোড়া লাগাবো, এবং জোড়া লাগাবো যে এনজাইম দিয়ে তার নাম লাইগেজ এনজাইম। তাহলে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটেছি, এবার 3 নম্বর ধাপ লাইগেজ এনজাইম দিয়ে জোড়া লাগাবো। তো জোড়া তো লাগে নাই, জোড়া লাগানোর উপক্রম হয়েছে, এটারে কোনো ধাপই দিব না। এবার 3 নম্বর ধাপ দিবে এর পরেরটাকে। তুমি চাইলে এখানে 3 নম্বর ধাপ দিতে পারো, কিন্তু আমি এর পরেরটাই দিতে চাই। ছেলেমেয়েরা এর পরেরটা অ্যারোটা হবে একদম ফোল্ডের মাঝখানে, ভাঁজের মাঝখানে স্যার হবে দেখা অ্যারোটা। যায় না।
হ্যাঁ, দেখা যাবে, আমি জানি, এখন দেখা যাচ্ছে। এখন এই যে এখানে ভাঁজের উপরে অ্যারো দিয়েছে, এবার তার পরের স্টেপ ছেলেমেয়েরা, যেহেতু আমার বোর্ডের নিচে আর জায়গা নেই, তোমার খাতার নিচে নিশ্চিত করে জায়গা আছে, তুমি তার নিচে আঁকবে। আমি এখন এই ড্রয়িংটা মুছে উপরে ড্র করব। হোপফুলি তোমাদের এই অংশটুকু আঁকা হয়েছে। তাহলে কন্টিনিউ করছি। তাহলে তোমাদের যে ড্রয়িং, এই অ্যারোটা যেটা, এটা দিলাম। দেওয়ার পরে ছেলেমেয়েরা এখানে আমরা দিব এই অ্যারো বরাবর 3 নম্বর। এখন এই অ্যারো বরাবর আমরা 3 নম্বর ধাপ দিতে চাই। এখানে একটা রিকম্বিনেন্ট ডিএনএ আঁকবো আগের মতোই, তবে এখন এটাকে আর কাটবো না, একেবারে ইনটেক অবস্থায়। মানে এই যে দেখো, এটাকে আর মুছবো না, না মুছেই এই গাঁথন প্রান্তগুলো এটা বানাবো, আবার এখানে একটা গাঁথন প্রান্ত বানাই দিব, এবং এটাকে এরকম ভাবে ডোরা কাটা করে দিব। ডোরা কাটা দিয়ে বুঝাইলাম পুরা জিনটা হইলো প্লাজমিডের, আর এই অংশটুকু হইলো কাঙ্ক্ষিত ইনসুলিনের জিন। এবং এই যে নতুন ডিএনএটা তৈরি হলো, একটা ডিএনএ তৈরি হলো 2টা ডিএনএ থেকে, একটা ডিএনএ ব্যাকটেরিয়ার, আরেকটা ডিএনএ মানুষের, এইটাকে বলে রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে 3 নম্বর ধাপের নাম রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ, এই ডিএনএটার নাম রিকম্বিনেন্ট ডিএনএ। ছেলেমেয়েরা লাইগেজ এনজাইম দিলে 2টা প্রান্ত জোড়া লেগে যায়, এবং এই ডিএনএ কে বলে রিকম্বিনেন্ট ডিএনএ। এবার এবার এই ডিএনএটা কি করব? এবার এই ডিএনএটাকে একটা ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করাইতে হবে। এখন বলবা, স্যার ওরে তো একটা ব্যাকটেরিয়া থেকে বের করে আনছিলাম, ওই ব্যাকটেরিয়া কি বেঁচে আছে? না, ও বেঁচে নাই, ও মরে গেছে। তোমার টেনশন নাই, পৃথিবীতে লক্ষ কোটি ইকোলে ব্যাকটেরিয়া আছে। তুমি নতুন একটা ইকোলে ব্যাকটেরিয়াকে ধরো, ওর ভেতরে এই প্লাজমিড ডিএনএটা প্রবেশ করিয়ে দাও। মনে রাখবা, এই যে ডিএনএটা মানে রিকম্বিনেন্ট ডিএনএটা, এইটা বাইরে কখনোই ইনসুলিন তৈরি করতে পারবে না যতক্ষণ না ও একটা ব্যাকটেরিয়ার দেহে ঢুকে। তাহলে ওকে ব্যাকটেরিয়ার দেহে ঢুকাইতে হবে। তাহলে নেক্সট স্টেপ, ছেলেমেয়েরা, ব্যাকটেরিয়ার দেহে এই প্লাজমিড ডিএনএটাকে প্রবেশ করাইতে হবে। তাহলে আমি আবার একটা ইকুলি ব্যাকটেরিয়া আঁকতেছি, শুরুতে যেভাবে আঁকছিলা ওই ইকুলিটা আবার তুমি আঁকো ভাঁজের উপরে। এখনকার প্রত্যেকটা চিত্র কিন্তু ভাঁজের উপরে, এবং এটা 4 নম্বর স্টেজ। এটা হলো ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ, আর এই যে ডিএনএটা, এটা এটার ভেতরে প্রবেশ করলো, এবং এখন আবার আমরা একটা ছোট ড্রয়িং করলাম। তাহলে আগে যে ইকোলি আঁকছিলা সেখানে কিন্তু প্লাজমিড ডিএনএ ছিল, আর এখনকার ইকোলিতে আছে রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে বাচ্চারা, এই যে ধাপটা, যে ধাপে আমরা একটা রিকম্বিনেন্ট ডিএনএ কে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করিয়েছি, এই ধাপকে বলা হয় ট্রান্সফরমেশন। আজকে তোমরা নতুন একটা শব্দ শিখলে, ট্রান্সফরমেশন। যে প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএ কে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করানো হয় তাকে বলা হয় ট্রান্সফরমেশন। তাহলে বাচ্চারা, ট্রান্সফরমেশন হয়ে গেল এইটা। এরপরে কথা হইলো, এবার কি করতে হবে? এবার এই যে ব্যাকটেরিয়াটা নিছো, এই ব্যাকটেরিয়াতে একটু একটু করে ইনসুলিন তৈরি হবে। মনে করো, যেহেতু এই ব্যাকটেরিয়ায় আগে ইনসুলিনের জিন ছিল না, এখন আসছে, সুতরাং ব্যাকটেরিয়া ডায়াবেটিস না হইলেও সে তার বডিতে কিছু ইনসুলিন তৈরি করবে। তুমি খেয়াল করো, একটা ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না, তাইলে সেই ব্যাকটেরিয়ায় যে ইনসুলিন তৈরি হবে সেইটাও তো খালি চোখে দেখা যাবে না। তো ওইটা তুমি মানুষেই বা কি খাওয়াবা? একটা ব্যাকটেরিয়াও তো মানুষে খাওয়াইলে তার মন ভরবে না, আদৌ খাওয়াইছে কিনা সে সন্দেহ থাকবে। আর সেখানে তৈরি ইনসুলিন তুমি খাওয়াবা, তার মানেটা কি? মানে হলো এত অল্প পরিমাণ ইনসুলিন তুমি কালেক্টই করতে পারবে না, তাই তোমাকে লক্ষ কোটি ব্যাকটেরিয়া তৈরি করতে হবে এইরকম। তো এইরকম লক্ষ কোটি ব্যাকটেরিয়া না তৈরি করে, একটা ব্যাকটেরিয়া তৈরি করার পরে এইটাকে তুমি মাল্টিপ্লিকেশন করো, মানে এটাকে বংশবৃদ্ধি করতে দাও, ওর বাচ্চা কাচ্চা তৈরি করতে দাও, ওর যত বাচ্চা কাচ্চা হবে সব এর মতো হবে, মানে প্রত্যেকটাতে ইনসুলিন জিন অটোমেটিক চলে আসবে। মানে ও যে সন্তান জন্ম দিবে ওগুলোতে অটোমেটিক্যালি ইনসুলিন তৈরির জিন চলে যাবে, নতুন করে আর ইনসুলিন দিতে হবে না। একবার তুমি এই কাজ করবা, এবার এই ব্যাকটেরিয়াটাকে ভালো করে গ্রো করতে দিবা। সাধারণত কি করে, এই ব্যাকটেরিয়া গুলোকে একটা ট্যাঙ্কের মধ্যে রাখা হয়, এইরকম ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের মধ্যে মনে করো উপযুক্ত তাপমাত্রা দেওয়া হয়, উপযুক্ত খাবার দেওয়া হয়, এই ব্যাকটেরিয়া ওই খাবার পেয়ে সংখ্যা বৃদ্ধি করতে থাকে, অসংখ্য ব্যাকটেরিয়া তৈরি হয়। কয়েক লক্ষ কোটি ব্যাকটেরিয়া তৈরি হলে সেই ব্যাকটেরিয়া গুলোকে মেরে ইনসুলিন তৈরি করলে কয়েক ফোঁটা ইনসুলিন তুমি পাবা।
এইভাবে প্রসেসটা কন্টিনিউ হইলে প্রচুর সংখ্যক ইনসুলিন পাওয়া যায়। তাহলে বাচ্চারা, যে প্রক্রিয়ায় ব্যাকটেরিয়াকে অসংখ্য কপি তৈরি করা হয় তাকে বলা হয় ক্লোনিং। আমাদের এই প্রক্রিয়ার সর্বশেষ ধাপ ক্লোনিং, নাম্বার 5। বাচ্চারা, ক্লোনিং। ক্লোনিং অর্থ হুবহু কপি করা। এই যে ব্যাকটেরিয়া দেখছো, এটার হুবহু কয়েকটা কপি তৈরি করতে হবে। আমি এখন এই ক্লোনিং ধাপটা, লাস্ট ধাপ, এখানে ড্র করছি। এখন ছেলেমেয়েরা, তোমরা হয়তো প্রবলেমে পড়ে গেছো, তোমাদের খাতা হয়তো বা অনেকের ওখানে ড্রয়িংটা শেষ হয়েছে। কারো কেমন হয়েছে সিচুয়েশন যে আর ড্রয়িং করার জায়গা নেই? জি স্যার। আওয়াজ স্যার দাও। আমার স্যার আমার 3 নাম্বারেই হয়ে গেছে, পরের পেজে গেছি গা। আচ্ছা, পরের পেজে চলে গেছো, গুড। তবে আমার রিকোয়েস্ট, আমার সাজেশন হলো ওই এক পেজেই আঁকবা। এক পেজে কেমনে আঁকবা? খাটো করে তো আঁকা যাচ্ছে না। তাই তুমি পরের ধাপটা এখানে আঁকো, এখানে আঁকো, বুঝতে পারতেছো? অথবা ক্লোনিং এই এরপরে এইভাবে আসো, মানে বাম পাশে আঁকো অথবা ডান পাশে আঁকো, এক পেজে আঁকার চেষ্টা করবে। কথা ক্লিয়ার? এর পরের পেজে গেলে অসুবিধা নাই, তবে বাচ্চারা এক পেজে আঁকলে দেখাইলে ভালো। ওকে, তাহলে আমরা কি করব? লাস্ট স্টেপ আমি এখানে আঁকছি, তোমরা লাস্ট স্টেপটা এখানে আঁকতে পারো। এটা হলো একই রকম কয়েকটা ব্যাকটেরিয়া। আমি আঁকি, একটা ব্যাকটেরিয়া এইভাবে আঁকলাম। এটা হলো প্যাঁচানো ডিএনএটা, এটা রিকম্বিনেন্ট ডিএনএ। আরেকটা ব্যাকটেরিয়া এইভাবে আঁকলাম, প্যাঁচানো ডিএনএটা, এটা রিকম্বিনেন্ট ডিএনএ। আরেকটা ব্যাকটেরিয়া এই বরাবর রাখতে চাই, মানে 3টা ব্যাকটেরিয়া 3 দিকে ডিরেকশন করে তোমরা আঁকতে পারো। স্যার 5 নাম্বার ধাপটা কি ক্লোনিং? ক্লোনিং, ইয়েস। এবং চিত্রের নাম নিচে লিখলাম, চিত্র, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এখন ছেলে মেয়ে, এরপরে আরো ব্যাপার আছে। ব্যাপারটা কি? এই যে লক্ষ কোটি ব্যাকটেরিয়া তৈরি হলো, এই ব্যাকটেরিয়া গুলো অনেকগুলো, তো এগুলোকে মারতে হবে। মেরে ওখান থেকে শুধুমাত্র ইনসুলিনটাকে কালেক্ট করতে হবে, বিশুদ্ধ করে ইনজেকশন তৈরি করে মানুষকে দিতে হবে। এই হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। মানুষের জিন ব্যাকটেরিয়ার দেহে দিয়ে, ব্যাকটেরিয়া দিয়ে ইনসুলিন তৈরি করে, সেই ইনসুলিন মানুষকে দেয়া হচ্ছে। এইভাবে যে কোনো জিনকে ব্যাকটেরিয়ার দেহে দিতে হবে, দিয়ে তুমি এই প্রসেসে এই কাঙ্ক্ষিত বস্তুটাকে তৈরি করতে পারবে। এবার কার কোথায় কনফিউশন বা কোয়েশ্চেন আছে আমাকে জিজ্ঞেস করবে। স্যার ট্রান্সফরমেশনটা আবার একটু বলেন। যে প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএ কে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করানো হয় তাকে বলে ট্রান্সফরমেশন। এই যে এত বড় ডিএনএটাকে এখানে যে প্রবেশ করালাম, এটাকে বলে ট্রান্সফরমেশন। স্যার ক্লোনিং। ক্লোনিং, যে প্রক্রিয়ায় একটা ব্যাকটেরিয়ার মতো হুবহু লক্ষ কোটি ব্যাকটেরিয়া তৈরি করা হয় তাকে বলে ক্লোনিং। স্যার এভাবে কি ইনসুলিন ছাড়া অন্যান্য ইয়েগুলো তৈরি করে দেবে, হরমোন? সবকিছু, মনে করো গ্রোথ হরমোন লাগবে কারো, হুম, তাহলে কি হুম। করতে হবে? ওই মানুষের ক্রোমোজোম থেকে গ্রোথ হরমোনের জিনটাকে কেটে নিতে হবে, কেটে একইভাবে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে হবে, ব্যাকটেরিয়ার দেহে দিতে হবে, প্রসেস সেম। কথা বুঝছো? তাহলে তোমাকে যে কোনো কিছু তৈরি করতে যদি বলে সেম প্রসেসে আগাইতে হবে, কেবলমাত্র জিনটা চেঞ্জ করতে হবে, বাট প্রক্রিয়া সেম। ওকে স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে, এবারে এটার বর্ণনায় আমরা চলে যাব। ছেলেমেয়েরা, তোমরা আগের পেজে যাও। স্যার চোখের পাওয়ার কি জিন দিয়ে ঠিক করা সম্ভব? না, এটা জেনেটিক্যাল না। আচ্ছা জি স্যার। ওকে ছেলেমেয়েরা, আমরা আগের পেজে চলে যাব, যেখানে লেখা আছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে ইনসুলিন তৈরির প্রক্রিয়াটি নিচে বর্ণনা করা হলো। পয়েন্ট আউট করে লিখবো। পয়েন্ট নাম্বার 1, স্যার বর্ণনা আগের পেজে লিখবো না? হ্যাঁ আগের পেজে খালি রেখেছো না, সেখানে 1 নম্বর পয়েন্ট লিখবে, ইনসুলিন জিন শনাক্তকরণ ও সংগ্রহ করণ।
তাহলে বাচ্চারা সংগ্রহকরণ, ইনসুলিন জিন শনাক্তকরণ ও সংগ্রহকরণ। 1 নম্বর ধাপ হইলো, যেহেতু ইনসুলিন তৈরি করতে বলছে, আমাদেরকে ইনসুলিন জিনটাকে সংগ্রহ করতে হবে, শনাক্ত করতে হবে। শনাক্ত তো বিজ্ঞানীরা করেই দিছে, 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে। আমরা এই পয়েন্টে লেখা শুরু করি। লিখবো, মানব দেহে, বাচ্চারা এই পয়েন্টে ব্যাখ্যা লিখো, মানব দেহে ইনসুলিন তৈরির জিন, মানব দেহে ইনসুলিন তৈরির জিন 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে অবস্থিত। মানব দেহে ইনসুলিন তৈরির জিন 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে অবস্থিত। দাড়ি দিয়ে লিখবে, এই পয়েন্টে রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে। বাচ্চারা দাড়ি লিখবে, রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ, লিখবে রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে ইনসুলিন জিনটি কেটে পৃথক করা হয়। লিখবে রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে ইনসুলিন জিনটি কেটে পৃথক করা হয়। রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে ইনসুলিন জিনটি কেটে পৃথক করা হয়। তার মানে ইনসুলিন জিনটাকে আমরা আলাদা করে ফেললাম। রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে ইনসুলিন জিনটি কেটে পৃথক করা হয়। দেখো, আমার এখানকার ব্যবহারকৃত ভাষা যদি কঠিন মনে হয়, সহজ ভাবে লিখো। তোমাকে প্রথমে বলতে হবে ইনসুলিন তৈরির জিন 11 নং ক্রোমোজোমের খাটো যে বাহুটা তার শীর্ষে অবস্থিত। রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে সেই জায়গা থেকে ইনসুলিন তৈরির জিনটাকে পৃথক করতে হবে। ওকে, এবার সেকেন্ড ধাপ, 2 নম্বর ধাপ তোমার চিত্রে আছে। তোমাকে একটা ইকোলি ব্যাকটেরিয়া নিতে হবে, যার কাছ থেকে প্লাজমিড ডিএনএটা কালেক্ট করতে হবে। তাহলে সেকেন্ড পয়েন্ট, স্যার এই লাইনটা কি হবে, যে এনজাইম প্রয়োগ করে? বলেছি তো আমি, তুমি পরে কারো কাছ থেকে শুনে নিও। ওকে, লিখো, ইনসুলিন বাহক জিনটি কেটে প্লাজমিড, পৃথক করা হয়। বাহক প্লাজমিড পৃথকীকরণ। ছেলেমেয়েরা, 2 নম্বর ধাপ, বাহক প্লাজমিড পৃথকীকরণ মানে কি? এবার একটা ইকোলি ব্যাকটেরিয়াকে বাছাই করতে হবে। ওই ইকোলি ব্যাকটেরিয়া থেকে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে যে প্লাজমিড ডিএনএ সেটা সংগ্রহ করে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে ডিএনএটাকে কাটতে হবে। এই জন্য বলছি বাহক প্লাজমিড। এখন বাহক কেন বলছি? কারণ বাচ্চারা ও বহন করে, মানুষের জিনটাকে প্লাজমিড ডিএনএটাই কিন্তু বহন করছে, তাই একে বাহক বলা হয়। যদি বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির বাহককে, উত্তর হবে প্লাজমিড। প্লাজমিডই কিন্তু ডিএনএটাকে বহন করছে, তাই এর নাম বাহক প্লাজমিড। বাচ্চারা লিখবে, ইনসুলিন জিনকে বহন করার জন্য, ইনসুলিন জিনকে বহন করার জন্য ইকোলি ব্যাকটেরিয়া থেকে, ইনসুলিন জিনকে বহন করার জন্য ইকোলি ব্যাকটেরিয়া থেকে, এই ইনসুলিন জিনকে বহন করার জন্য ইকোলি ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড ডিএনএ, প্লাজমিড ডিএনএ পৃথক করা হয়, পৃথক করা হয়। তার মানে প্রথম কথা হলো তোমাকে প্লাজমিড ডিএনএটা আলাদা করে নিতে হবে। তো এখন কেন নিব? কারণ ইনসুলিন জিনটাকে বহন করতে হবে, সেজন্য ইকুলে ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড ডিএনএ কে পৃথক করলাম। বাচ্চারা এবার ওই ডিএনএটাকে কাটতে হবে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। এই পয়েন্টেই আমরা লিখে ফেলবো বাচ্চারা, আমরা দাঁড়িয়ে দিয়ে লিখবো, রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে, এই পয়েন্টেই, আলাদা কোনো প্যারাতে যাবে না, এই পয়েন্টে লিখো, রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে, রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে প্লাজমিড ডিএনএ এর অংশ কাটা হয়।
লিখবে রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে প্লাজমিড ডিএনএ এর নির্দিষ্ট অংশ কাটা হয়। নির্দিষ্ট শব্দটা যোগ করে দাও। রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে প্লাজমিড ডিএনএ এর নির্দিষ্ট অংশ কাটা হয়। বাচ্চারা নির্দিষ্ট অংশ কেন? কারণ আমি ইনসুলিন জিন যতটুকু দেখবো অতটুকু কাটবো, এইটাকে বলা হয় নির্দিষ্ট। তুমি এখানে ডিটেলসে লিখতে পারতে যে ইনসুলিন অণুটা যত বড় ঠিক ততটুকু জায়গা কাটতে হবে, এত কিছু লিখার তো প্রয়োজন নাই। বর্ণনায় তো 1 নম্বর, বর্ণনা আসেও না, আসলে 1 নম্বর, অনেক বড় লেখা হচ্ছে। আমি বলি রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে প্লাজমিড ডিএনএ এর নির্দিষ্ট অংশ কাটা হয়। ওকে, এ পর্যন্ত কোনো কনফিউশন নাই? ওকে ছেলেমেয়েরা, 3 নম্বর প্রসেস, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি। ছেলেমেয়েরা চিত্রে দেখো 3 নম্বর প্রসেসে কি আছে। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়েছে। লিখবে প্লাজমিড ডিএনএ এর কাটা অংশে, বাচ্চারা রেস্ট্রিকশন রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি, এই পয়েন্টে লিখবে প্লাজমিড ডিএনএ এর কাটা অংশে, লিখো বাচ্চারা প্লাজমিড ডিএনএ এর কাটা অংশে, তোমরা লিখেছো প্লাজমিড ডিএনএ এর কাটা অংশে মানুষের ইনসুলিন জিন বসিয়ে, লিখবে প্লাজমিড ডিএনএ এর কাটা অংশে মানুষের ইনসুলিন জিন বসিয়ে, প্লাজমিড ডিএনএ এর কাটা অংশে মানুষের ইনসুলিন জিন বসিয়ে কোন এনজাইম দিয়ে জোড়া লাগানো হবে? লাইগেজ। লাইগেজ লিখবো। বসিয়ে লাইগেজ এনজাইম দিয়ে, লাইগেজ এনজাইম দিয়ে সংযুক্ত করা হয়। লাইগেজ এনজাইম দিয়ে সংযুক্ত করা হয়। তাহলে প্লাজমিড ডিএনএ এর কাটা অংশে মানুষের ইনসুলিন জিন বসিয়ে লাইগেজ এনজাইম দিয়ে সংযুক্ত করা হয়। দাদি দিয়ে লিখবে তৈরীকৃত নতুন ডিএনএটিকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। তৈরীকৃত, বাচ্চারা লিখবে তৈরীকৃত বা এভাবে তৈরীকৃত, লিখো তৈরীকৃত নতুন ডিএনএটিকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। তৈরীকৃত নতুন ডিএনএটিকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। তৈরীকৃত নতুন ডিএনএটিকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। ওকে, নেক্সট ওয়ান। টোটাল 5টা পয়েন্ট আছে। 4th পয়েন্ট, ট্রান্সফরমেশন। হ্যাঁ স্যার বলো। 3 নম্বর পয়েন্টের নামটা কি লিখতে পারি আরে নাই। কি বলে এতক্ষণে? স্যার বর্ণনা লিখতে পারছি বাট ওই নামটা হ্যাঁ, লিখতে পারি নাই। চিত্র দেখো, চিত্র দেখো, চিত্রে কি দেখতেছো? রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি, সহজ। এবার 4 নম্বর পয়েন্ট, ট্রান্সফরমেশন। চিত্র দেখো, ওখানে আছে ট্রান্সফরমেশন। এই যার অডিও অন আছে, বাচ্চারা দয়া করে অডিও অফ করে দাও। ও এই কি যন্ত্রণা, অডিও অফ করে দাও। যার অডিও অযথা অফ অন আছে তোমার তাকে অডিও ক্লাস থেকে রিমুভ করে দেয়া হবে। এখন ঠিক হয়েছে। আচ্ছা, কারা কারা ক্লাসে আছে এর মধ্যে একটু দেখে নেই। জিসান আছে, ইশাক আল, ইউসরা, অধরা, আহনা পারভেজ, অহনা, দেন হচ্ছে আকিব, তাছাড়া অনন্যা, অনন্য, অর্ঘ্য ঘোষ, আশফাক উদ্দিন, আইরিন, আজমাইন, দীপ্ত, দিয়া, হাফসা, হালিমা আক্তার, তায়েবা, ইমতিয়াজ, ইসমাত মাহমুদা, জান্নাত, জয়া, করুণা, কাশফিয়া, মাইশা, তরিকুল ইসলাম শুভ, মেহেদি হাসান, মনিজা, মুসলিম উদ্দিন সানি, মৃতিক হোসেন মুন, মুয়াজ, মোহাম্মদ মেহেদি হাসান, নাবিহা, নাদিয়া, নাদিয়া, আঞ্জুমান, নাফিসা, নাসিফা, নিবির ইসলাম অর্ক, নিশা, নুহা, অনিমা, পরশমণি, প্রেমা, প্রীতি, রহমান, রিঙ্কি, রুমানা ইসলাম, সাদিয়া সাইফ, সাইফুর রহমান সাইফ, সাইমন, সর্দার, সায়াদ, শাহরিয়ার নাজিম, শাকির, শামস, শাওনা, শ্রেয়া নিয়োগী, সিয়াম, শিয়ানা, সিলমি, সিনথিয়া নাইম, শ্রাবন্তী, সোনা, স্বস্তিকা, তামান্না, তাসনিয়া, তাসনিম, তাশরিফুল, আরো ক্লাস করছে, তাজরিহনা, তোকি, তপু, চিংরা, অ্যান্ড জিক্রুল। তো ছেলেমেয়েরা,
আমি একটু টাইম দিলাম অ্যাকচুয়ালি। তো তোমরা ট্রান্সফরমেশন অলরেডি জানো। ট্রান্সফরমেশনটা কি? রিকম্বিনেন্ট ডিএনএটাকে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করাইতে হবে। তোমার কি মনে হয় এমনি এমনি ব্যাকটেরিয়া রিকম্বিনেন্ট ডিএনএটা নিবে? নেওয়া হবে না তো। এই জন্য ওটার মধ্যে একটা ঠান্ডা ব্যাপার দিতে হবে। মানে কি করা হয় জানো? মনে করো এটা নর্মাল ব্যাকটেরিয়াটা, ওইটার মধ্যে আছে এই ডিএনএ আর নর্মাল একটা প্লাজমিক ডিএনএ। এখন তুমি কি করবা? এই প্লাজমিক ডিএনএটাকে এটা থেকে বের করবা। বের করা সহজ, কিন্তু কোনো একটা নতুন ডিএনএ এটার মধ্যে দেয়াটা খুবই টাফ, ব্যাকটেরিয়াটা নিতে চাইবে না। এখন কি করব আমরা? আমাদের টার্গেট হলো আমরা যে প্লাজমিক ডিএনএটা বানাইছি, এই প্লাজমিক ডিএনএটাকে, সরি, যে রিকম্বিনেন্ট ডিএনএ, এটা এই ব্যাকটেরিয়াতে দিতে হবে। এখন কি করতে হবে? প্রথমে এই দুইটাকে সিজিয়াম ক্লোরাইড CaCl2 এইটা দ্রবণে ডুবাই রাখতে হবে অনেকক্ষণ ধরে। ডুবানোর পরে এটার মধ্যে বরফ কুচি দিতে হবে, আইস দিতে হবে। এই বরফ দিলে এটার মধ্যে ঠান্ডা একটা ভাব চলে আসবে। ওই ঠান্ডায় ব্যাকটেরিয়ার মাথা নষ্ট হয়ে যাবে, আর তখন ওইটারে গ্রহণ করবে। এবং যে প্রক্রিয়ায় এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা ব্যাকটেরিয়ার দেহে ঢুকলো, এইটারে বলা হয় ট্রান্সফরমেশন। এবং এটা যে করা হইলো, প্রথমে সিজিয়াম ক্লোরাইডের দ্রবণে ডুবাই রাখা হইলো, পরে বরফের মধ্যে দিয়ে দেয়া হইলো। অনেকক্ষণ রাখতে হবে বাচ্চারা, 14 থেকে 16 ঘন্টা বরফের মধ্যে রেখে দিতে হবে। 14 থেকে 16 ঘন্টা। তোমারে 14 থেকে 16 ঘন্টা বরফে যদি ডুবাই, তুমি কি করবা? তুমি তো খালি প্লাজমিড আর রিকম্বিনেন্ট ডিএনএ নিবা না, তোমারই তো খুঁজে পাওয়া যাবে না। আর ও ব্যাকটেরিয়া, ও ওই রিকম্বিনেন্ট ডিএনএটাকে তখন গ্রহণ করে ফেলে। মানে ওই ঠান্ডার মধ্যে ওর কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীরের ভেদ্যতা বেড়ে যায়, ও যে কোনো কিছু গ্রহণ করে। তাহলে বাচ্চারা ওর আশেপাশে ও যে থাকবে ওইটারই গ্রহণ করবে। তা আমরা তো ইচ্ছাকৃত ভাবে এমন একটা ডিএনএ রাখবো যেটা আমরা ওইটার ভেতরে দিতে চাই, সুতরাং ওইটাকে রিসিভ করবে। এবং পুরো প্রসেসটাকে বলা হয় হিট শক মেথড। হিট দিয়ে ওরে শকে দিলা, এটারে হিট শক মেথড। এই শক মেথড করা হয় প্রথমে সিজাম ক্লোরাইড, পরে হলো বরফ, বরফ দিয়ে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং পুরো প্রসেসটায় এই অংশটা এটার ভিতরে ঢুকছে, যাকে বলে ট্রান্সফরমেশন। সুতরাং এখানে অনেক কিছু জানার আছে, আমরা ঠান্ডা মাথায় লিখবো। লিখবো যে প্রক্রিয়ায়, লিখো বাচ্চারা, যে প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএ কে, লিখো যে প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএ কে, যে প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএ কে ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করানো হয়, যে প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএ কে ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করানো হয়, তাকে ট্রান্সফরমেশন বলে। যে প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএ কে ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করানো হয়, যে প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএ কে ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করানো হয়, তাকে ট্রান্সফরমেশন বলে। দাড়ি দিয়ে লিখবা, এটি করা হয়। লিখবে বাচ্চারা, এটি করা হয় হিট শক মেথডে। এটি করা হয় হিট শক মেথডে। ও বাচ্চারা, আমি সিজিয়াম ক্লোরাইড বলছি, আসলে এটা ক্যালসিয়াম ক্লোরাইড হবে। একটু ভুল হয়েছে এখানে। তবে এটা ভুলের কারণ হচ্ছে এটা আসলে লিখতে হবে না। তোমরা লিখবে এটি করা হয় হিট শক মেথডে। ডান। ট্রান্সফরমেশন লিখছো, যে প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএ কে ব্যাকটেরিয়াতে প্রবেশ করানো হয় তাকে ট্রান্সফরমেশন বলে। এটি করা হয় হিট শক মেথডে। এখন হিট শক মেথডটা কি ডিটেলসে লেখার প্রয়োজনই নাই, আমাদের বর্ণনা এমনিতে বড় হয়ে যাচ্ছে, 1 নম্বরের বেশি আমাদেরকে কেউই দিবে না এখানে। তবে আমরা এখানে একটু রাফ করে নিতে পারি, কোনো এক জায়গায় একটা বক্স করে লিখে রাখো কি করা হয়েছে। ক্যালসিয়াম ক্লোরাইড, সিজাম ক্লোরাইড না, ক্যালসিয়াম ক্লোরাইডে ডুবিয়ে বরফ, এরপরে বরফ টুকরা দিয়ে 14 থেকে 16 ঘন্টা, এর চেয়ে বেশি কম বেশি হইতে পারে। এই হলো প্রসেস, এটা হলো হিট শক মেথড। তাহলে কি হিট শক মেথড? ক্যালসিয়াম ক্লোরাইড, বরফ, 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। হয়ে গেল ছেলেমেয়েরা। নেক্সট প্রসেস নাম্বার 5, ক্লোনিং। 14 থেকে 16 ঘন্টা না? হ্যাঁ হ্যাঁ, ও সেলসিয়াস বলছি, ও মা কি বলি, 0 ডিগ্রি সেলসিয়াস, 14 থেকে 16 ঘন্টা। ছেলেমেয়েরা, আমি যদি সেলসিয়াস বলি এটা তো কোনো মতেই হইতে পারে না, 14 থেকে 16 ঘন্টা। নেক্সট হচ্ছে ক্লোনিং। ওকে বাচ্চারা, নেক্সট হচ্ছে ক্লোনিং। ক্লোনিং কাকে বলে?
যে প্রক্রিয়ায় কোনো ব্যাকটেরিয়ার অসংখ্য কপি তৈরি করা হয় তাকে ক্লোনিং বলে। লিখো, যে প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার অসংখ্য কপি, ছেলেমেয়েরা 5th নম্বর লিখবে ক্লোনিং। ক্লোনিং লিখবে যে প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার অসংখ্য কপি তৈরি করা হয় তাকে ক্লোনিং বলে। যে প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার অসংখ্য কপি তৈরি করা হয় তাকে ক্লোনিং বলে। যে প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার অসংখ্য কপি তৈরি করা হয় তাকে ক্লোনিং বলে। এখন ক্লোনিংটা কিন্তু এমনি হবে না। ক্লোনিংটার জন্য একটা ব্যাকটেরিয়াকে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, সেখানে একটা নির্দিষ্ট তাপমাত্রা দিতে হবে, সেখানে এমন একটা পরিবেশ ক্রিয়েট করতে হবে যেন ও ভালো করে গ্রো করে। এখন বাচ্চারা ল্যাবরেটরিতে বা বিভিন্ন শিল্প কারখানায় ব্যাকটেরিয়া এইভাবে ক্লোনিং করার জন্য বিশেষ ট্যাঙ্ক ব্যবহার করা হয়, এবং সেই ট্যাঙ্ক আমি একটু আগে বলেছিলাম এরকম, এবং এটার মধ্যে টেম্পারেচার, তারপরে হচ্ছে লাইট, অক্সিজেন, খুব একটা অক্সিজেন লাগে না, অক্সিজেনহীন পরিবেশ লাগে, এবং এই ট্যাঙ্ককে বলা হয় ফার্মেন্টেশন ট্যাঙ্ক। তাহলে বাচ্চারা জিন ক্লোনিংটা মানে ওই যে ব্যাকটেরিয়ার যে ক্লোনিংটা এটা করার জন্য ফার্মেন্টেশন ট্যাঙ্ক লাগবে। আমরা দাড়ি দিয়ে এই কথাটা লিখবো, দাড়ি দিয়ে আমরা লিখবো বাচ্চারা, এজন্য এজন্য ব্যাকটেরিয়াকে মানে ব্যাকটেরিয়া ক্লোনিং এর জন্য আর কি লিখবো, এজন্য ব্যাকটেরিয়াকে ফার্মেন্টেশন ট্যাঙ্কে রাখা হয়। লিখবে এজন্য ব্যাকটেরিয়াকে ফার্মেন্টেশন ট্যাঙ্কে রাখা হয়। এজন্য ব্যাকটেরিয়াকে ফার্মেন্টেশন ট্যাঙ্কে রাখা হয়। দাড়ি দিয়ে আরো একটা লাইন লিখবা, লিখবা ফলে অল্প সময়ের ব্যবধানে, বাজার বেশি সময় লাগবে না, কয়েক ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা, এবার যত সময় যাবে তত বেশি তৈরি হবে। আবার বেশি ওয়েট করলে কিন্তু আবার সমস্যা। তাহলে বাচ্চারা লিখবে অল্প সময়ের ব্যবধানে কয়েক লক্ষ ব্যাকটেরিয়া তৈরি হয়। লিখবে অল্প সময়ের ব্যবধানে কয়েক লক্ষ ব্যাকটেরিয়া তৈরি হয়। অল্প সময়ের ব্যবধানে কয়েক লক্ষ ব্যাকটেরিয়া তৈরি হয়। আরেকটা লাইন লিখবে ওই পয়েন্টেই, প্রতিটি ব্যাকটেরিয়ায় তৈরি হয় ইনসুলিন। লিখবে প্রতিটি ব্যাকটেরিয়ায় তৈরি হয় ইনসুলিন। প্রতিটি ব্যাকটেরিয়ায় তৈরি হয় ইনসুলিন। প্রতিটি ব্যাকটেরিয়ায় তৈরি হয় ইনসুলিন। অল্প সময়ের ব্যবধানে কয়েক লক্ষ ব্যাকটেরিয়া তৈরি হয়, প্রতিটি ব্যাকটেরিয়ায় তৈরি হয় ইনসুলিন। বাচ্চারা চিত্রে যতগুলো ধাপ ছিল ততগুলো ধাপ শেষ, তবে লাস্ট প্রসেস এটা এক্সট্রা, চিত্রে নাই। কিন্তু আমরা জানি এই যে ইনসুলিনটা তৈরি হলো এটা ব্যাকটেরিয়া থেকে আহরণ করতে হবে। আমরা একটা ডায়াবেটিস পেশেন্টকে ব্যাকটেরিয়া খাইয়ে দিতে পারি না যে একমত স্যার, ব্যাকটেরিয়া ওটার ভেতরে ইনসুলিন আছে তুই খা। হ্যাঁ বলো। প্রতিটি ব্যাকটেরিয়ায় তৈরি হয় পরে কি? যেটা বাদ ইনসুলিন। গেছে এটা পরে। এবার নাম্বার 6 আমরা আসতেছি, ক্লোনিং ডান। আমি একটা বাক্য অসংখ্যবার বলেছি, একটা যেটা মিস এটা রেখে দাও। ওকে, নাম্বার 6 আমি যেটা বলতে চাই, ফার্মেন্টেশন ট্যাঙ্কে কয়েক লক্ষ ব্যাকটেরিয়া তৈরি হয়েছে, প্রত্যেকটা ব্যাকটেরিয়া ইনসুলিন তৈরি হয়েছে। এবার সবগুলো ব্যাকটেরিয়াকে মারতে হবে। মেরে, মারলে তো ব্যাকটেরিয়ার গুঁড়াও পাবা, ওগুলোকে মানুষে খাওয়াইলে হবে, সেখান থেকে ছেঁকে নিতে হবে ইনসুলিনটাকে, অর্থাৎ ইনসুলিনকে বিশুদ্ধ করতে হবে। প্রথমে হচ্ছে ব্যাকটেরিয়াগুলো থেকে ইনসুলিন সংগ্রহ করতে হবে, পরে বিশুদ্ধ করতে হবে, পরে বাজারজাত করতে হবে। তাহলে সবগুলো প্রসেস 6 নম্বরে আমি লিখে দিতে চাই, ইনসুলিন সংগ্রহ ও বিশুদ্ধকরণ। স্যার ব্যাকটেরিয়া বেশি পরিমাণ যদি হয় তাহলে কি হবে ক্ষতি? যদি বেশিক্ষণ রাখা ও, হয় ফার্মেন্টেশনে হ্যাঁ, তাহলে মানে কি ক্ষতি তখন হবে? ও ব্যাকটেরিয়া তখন যেটা করবে, প্রচুর সংখ্যক হয়ে যাবে, তো তারা এখানে আরো এক্সট্রা অনেক গ্যাস, অনেক অ্যাসিড তৈরি করা শুরু করবে। যেমন উদাহরণ দেই, তুমি যখন দই তৈরি করবা, তো দই তো আসলে ব্যাকটেরিয়া। এক রাতে দুধকে ঘন করে জাল দিয়ে সেটাকে ঢেকে রেখে দিয়ে একটা 36°C তাপমাত্রায় রেখে দিলে দুধ জমাট বেঁধে যায়, দই হয়। এখন এই দইটা তুমি যদি বলো আরো ভালো হবে, এরপরের দিন একদিন রেখে দিলা, এরপরের দিন তুমি খাইলা, কিন্তু তখন মনে হলো না এটা আরো জমাট বাঁধক, এটার টেস্ট আরো বাড়বে, তুমি আরেক দিন ওয়েট করলা না খেয়ে, দ্বিতীয় দিন চলে গেল, এই দইটা আস্তে আস্তে টক হওয়া শুরু হবে। অনেকেই নিশ্চিত জানো ব্যাপারটা। তাইলে
যত ওল্ড হইতে থাকবে ওই দই তত টক হইতে থাকবে। কারণটা কি? টক কেন হইলো? কারণ ওই ব্যাকটেরিয়া গুলো তখন অন্য প্রোডাক্ট তৈরি করা শুরু করে দেয়। মানে ওরা দুধের মধ্যে যেটা তৈরি করেছে সেইটাকে বাদ দিয়ে এখন অন্য প্রোডাক্ট এবং ওইটাকে গলিয়ে অন্য প্রোডাক্ট তৈরি করা শুরু করে দিবে, ল্যাকটিক অ্যাসিড তৈরি করে দিবে। ওইটা ঝামেলা হবে। মানে এই যে ইনসুলিন তৈরি করলো এটা তার বডিতে হবে, এছাড়া আরো অনেক প্রোডাক্ট তৈরি হবে, প্রয়োজনে ইনসুলিনকে ভাঙা শুরু করবে। মানে তুমি যে ইনসুলিন চাইতেছো সেটা আর থাকবে না। মানে বাই প্রোডাক্ট তৈরি হয়েছে। হ্যাঁ, বাই প্রোডাক্ট, এক্স্যাক্টলি বাই প্রোডাক্ট হবে সেজন্য। ওকে, তাহলে ছেলেমেয়েরা ইনসুলিন সংগ্রহ ও বিশুদ্ধকরণ, লাস্ট পয়েন্ট, ইনসুলিন সংগ্রহ ও বিশুদ্ধকরণ। আমরা লিখবো ইকোলি ব্যাকটেরিয়াকে, লিখবো ইকোলি ব্যাকটেরিয়া গুলোকে, বাচ্চারা লিখবো ইকোলি ব্যাকটেরিয়া গুলোকে বিগলিত করে ইনসুলিন সংগ্রহ করা হয়। ইকোলি ব্যাকটেরিয়া গুলোকে বিগলিত করে মানে ভেঙে বা গলিয়ে, লিখবে ইকোলি ব্যাকটেরিয়া গুলোকে ই.কোলি ব্যাকটেরিয়া গুলোকে বিগলিত করে ইনসুলিন সংগ্রহ করা হয়। লিখবে ইকোলি ব্যাকটেরিয়া গুলোকে বিগলিত করে ইনসুলিন সংগ্রহ করা হয়। ইকোলি ব্যাকটেরিয়া গুলোকে বিগলিত করে ইনসুলিন সংগ্রহ করা হয়। লাস্ট ওয়ান। তাহলে বাচ্চারা এই যে ইনসুলিন সংগ্রহ করলাম এটার মধ্যে আরো অনেক কিছু থাকতে পারে, এবার এটাকে বিশুদ্ধ করতে হবে। লাস্ট লাইন এই পয়েন্টে, লাস্ট লাইন তোমরা লিখবে আহরিত ইনসুলিনকে বিশুদ্ধ করা হয়। সেটা আলাদা টেকনিক, সেটা আমাদের লিখতে হবে না, আমরা শুধু লিখবো আহরিত ইনসুলিনকে বিশুদ্ধ করা হয়। আহরিত ইনসুলিনকে বিশুদ্ধ করা হয়। অলরাইট, এবারে তোমাদেরকে আমি বলবো 2 মিনিট টাইম, যে ড্রয়িংটা আমি করিয়েছি, বর্ণনা না, ড্রয়িং, অনলি ড্রয়িংটা তুমি এক ঝলক দেখো, 2 মিনিট টাইম, তারপর আমি বলছি কি করতে হবে। এক মিনিট শেষ। তিরিশ সেকেন্ড। অলরাইট ছেলেমেয়েরা, এবারে যে 6টা পয়েন্ট আমি লিখে দিয়েছি সেই 6টা পয়েন্ট একটু রিভিউ করা যাক। রিভিউ মানে হচ্ছে কি, এক একজন এক একটা পয়েন্ট পড়বে, যার যেটা গ্যাপ আছে সেই লাইনটা লিখে নিবে, এবং আমিও দেখব এই যে এক এক করে সবাই লিভ নিচ্ছে, মানে এক এক করে এই যে কারা কারা লিভ নিচ্ছে আমি দেখতে পাচ্ছি। ওকে, তো এখন প্রথমে ইশাকে লিউসরা প্রথম পয়েন্ট পড়বে, সবাই শুনবে, তাহলে সবার রিভিশন হয়ে যাবে। শুরু করো। ইনসুলিন জিন শনাক্তকরণ ও সংগ্রহকরণ। মানবদেহে ইনসুলিন তৈরির জিন 12 নং ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে অবস্থিত। রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে ইনসুলিন জিনটি 11 নং কেটে, ক্রোমোজোম না? ও সরি 11 নং ক্রোমোজোম। ঘন্টা বললা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 11 জি স্যার। হ্যাঁ, রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে ইনসুলিন জিনটি কেটে পৃথক করা হয়। এক্স্যাক্টলি। চিত্রের সাথে তোমরা মিল খুঁজে পাবা, চিত্র দেখবা এবং রিডিং পড়বা। সবাই, বাকি সবাইও যখন রিডিং পড়বে তোমরা চিত্র দেখবা, রিডিং পড়বা। ওকে, ডান। এরপর পড়বে আহনাফ পারভেজ। আহনাফ,
2 নম্বর পয়েন্ট। হ্যাঁ, বাহক পয়েন্ট নাম্বার। প্লাজমিড বিক্রিকরণ। ইনসুলিন জিনকে বহন করার জন্য ইকোলি ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড ডিএনএ পৃথক করা হয়। রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে প্লাজমিড ডিএনএ এর নির্দিষ্ট অংশ কাটা। এক্স্যাক্টলি। তাইয়েবা 3 নম্বর পয়েন্ট। হালিমা আক্তার, তাইয়েবা 3 নম্বর পয়েন্ট। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি। প্লাজমিড ডিএনএ এর কাটা অংশে মানুষের ইনসুলিন জিন বসিয়ে লাইগেজ এনজাইম দিয়ে সংযুক্ত করা হয়, আর তৈরিকৃত নতুন ডিএনএটিকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। এক্স্যাক্টলি। দীপ্ত, দীপ্ত 4র্থ পয়েন্ট। দীপ্ত ক্লাস করো নাই? করছো তো। কই ফাঁকিবাজ দীপ্ত, কথা বলে না কেন? ওকে, একজন ফাঁকিবাজ পাওয়া গেল। জান্নাত। জান্নাতের অডিও খুবই স্লো। আচ্ছা, সম্ভবত। আচ্ছা, কিছু শুনিনি। জান্নাতের অডিওটা খুবই স্লো আসছে আমার কাছে। আচ্ছা জান্নাত, ওকে। শাকির, শাকির 4র্থ পয়েন্ট আমরা কেউ শুনতে পাইনি। ট্রান্সফরমেশন, যে হ্যাঁ বলো। প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএ কে ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করানো হয় তাকে ট্রান্সফরমেশন বলে। এটি করা হয় হিট শক মেথড এর মাধ্যমে। ওকে, গুড। ওকে, নেক্সট ওয়ান। আকিব, আকিব শুনতে পাচ্ছ? স্যার কত নাম্বার বলবো? হ্যাঁ, এরপরেরটা বলবা। ও কয় নম্বর বলছে? স্যার কত নাম্বার বলবো? তুমি বলো ও কয় নম্বর বলছে। তোমার সারেগামা ঠিক নেই, ও 4 নম্বর বলছে, তাই এরপরেরটা বলবা। বলো। ক্লোনিং, আ- যে হ্যাঁ, প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার অসংখ্য কপি তৈরি করা হয় তাকে ক্লোনিং বলে। এই জন্য ব্যাকটেরিয়াকে ফার্মেন্টেশন ট্যাঙ্কে রাখা হয়, ফলে অল্প সময়ের ব্যবধানে কয়েক লক্ষ ব্যাকটেরিয়া তৈরি হয়। প্রতিটি ব্যাকটেরিয়ায় তৈরি হয় ইনসুলিন। এক্স্যাক্টলি, ভেরি গুড। এবার লাস্ট পয়েন্ট। লাস্ট পয়েন্ট বলবে ইসমত মাহমুদা। ইসমত। ইসমত মাহমুদা ঘুমাচ্ছে, ক্লাসে ঢুকে ঘুমাচ্ছে। আমি দেখতে পাচ্ছি ইসমত মাহমুদা ক্লাসে আছে। ওকে, নেক্সট। কাশফিয়া, কাশফিয়া। এইগুলো সব হচ্ছে ফাঁকিবাজ। হ্যাঁ কাশফিয়া, অডিও অন হয়েছে? কোনো কথা শুনতে পাচ্ছি না। স্যার হচ্ছে হ্যাঁ, ইনসুলিন সংগ্রহ ও বিশুদ্ধকরণ। ইকোলি ব্যাকটেরিয়াগুলোকে বিগলিত করে ইনসুলিন সংগ্রহ করা হয়, আহরিত ইনসুলিন বিশুদ্ধ করা হয়। এক্স্যাক্টলি। তাহলে বাচ্চারা, আজকের ক্লাসে আমরা ইনসুলিন তৈরির ব্যাপারটা বুঝলাম। এখন মনোযোগ দিয়ে শোনো। যদি এক্সামে ইনসুলিন না আসে, যদি বলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যাখ্যা করো, তুমি এই জিনিসে লিখবা, এইটাই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তুমি লিখবা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন তৈরিটা ব্যাখ্যা করা হইলো, একটা উদাহরণ দিয়ে তুমি বললা। তাইলে এক্সামে হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটা আসবে, এইটাই উত্তর, অথবা আসবে ইনসুলিন তৈরি। তাহলে আমি অবাক হয়ে গেলাম, আমি যখনই এটা পড়া ধরছি। আমার এখানে 76 স্টুডেন্ট ছিল, এখন 60 আছে, 16 জন কমে গেছে। 16 জনই ফাঁকিবাজ, প্রত্যেকটা নাম আমার জানা আছে। হ্যাঁ, কি যেন কোয়েশ্চেন বলছো? স্যার এই ইনসুলিন কি ডায়াবেটিস, ওই ডায়াবেটিসে হ্যাঁ ব্যবহৃত হ্যাঁ, ইনসুলিন? গতদিন ব্যাখ্যা দিয়েছি, ডিটেলস আধা ঘন্টার মতো ব্যাখ্যাই দিয়েছি। এই ইনসুলিন যাদের থাকে না, তাদের দেহে গ্লুকোজ অনেক বেড়ে যায়। এই গ্লুকোজ গুলো মূত্রের সাহায্যে বের হয়ে যায়, শরীর অনেক দুর্বল হয়ে যায়, এটাকে ডায়াবেটিক্স বলে। তাই ডায়াবেটিক্স পেশেন্টকে খাওয়ানোর জন্য ইনসুলিনটা তৈরি করা হচ্ছে। অলরাইট ছেলেমেয়েরা, আজকের ক্লাসে পর্যন্ত। তোমাদের নেক্সট ক্লাস হোপফুলি সরাসরি আমি নিতে পারবো যদি কলেজ খোলে। যদি দেশে কোনো ধরনের পরিস্থিতি এমন সৃষ্টি না হয়, কলেজ খুলতে আর বাধাই নেই, তো কলেজ খুলবে আগামী সপ্তাহে। আর খুলে দিলে সরাসরি ক্লাস হবে। সরাসরি ক্লাস শনিবারে, তাহলে অনলাইনে ক্লাস আপাতত ইতি। শনিবারে তোমাদের সাথে দেখা হবে, যার ব্যাচ শনিবার সেই দিন দেখা হবে। ঠিক আছে না? আমি যার যার গ্রুপে ইনস্ট্রাকশন দেবো। আর যদি ওকে মনে স্যার। হয় না কলেজ আরো পরে খুলবে, তাহলে অনলাইন ক্লাস আবার চালু থাকবে। আমি চাই না আমার কোমলমতি শিক্ষার্থীরা, তোমরা কোমলমতিরা, এই কোমলমতিরা যেন কোনো ধরনের অরাজক পরিস্থিতিতে না পড়ো, সেটাই তো আমি চাই। তাই আমি সরাসরি ক্লাস এনে তোমাদের কোমল হৃদয়ে ব্যথা দিতে চাই না। তাহলে বাচ্চারা, আজকে এই পর্যন্তই ক্লাস। সবাই স্যার ভালো থেকো। প্রসাবক কাজটা কি?
স্যার কিসে? স্যার প্রশ্ন কোষাবকাশ ছিল কোষ অবকাশ। কোষ অবকাশ স্যার মানে নেক্সট দুইটা টাইম থেকে কোষের কলেজ মাঝখানে খুলবে না? খালি জায়গা। হ্যাঁ আরে একসাথে তিনটা কোয়েশ্চেন করলে কেমনে স্যার হবে? এক- একজনের কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছে, আরেকজন কোয়েশ্চেন করছো কেন? শাকির, তুমি কোষ অবকাশ বুঝেছো? জি স্যার। আচ্ছা, এরপরে বলো কে কি বলতে স্যার চাইছিল। স্যার নেক্সট সানডে কলেজ খুলবে না? না, আমি কি বললাম এই নিয়ে কোনো কথা বলছি তোমারে? আমি কবে খুলবে আমি কিছু জানি? যে খুলবে সেও তো জানে না। এই যে প্রধান উপদেষ্টা, সেও তো জানে না কবে খুলবে, কারণ হচ্ছে আপকামিং স্যার সিচুয়েশন আসলেই কোন দিন কি হবে কেউ জানে না। তাহলে তুমি আবার আমাকে প্রশ্নটা করলা কেন? আমি তো স্পষ্ট বলে দিয়েছি যদি খোলে তাহলে আমি ক্লাস নিব। তবে আপাতত অনলাইন যে ক্লাস সেটা এই ফ্রাইডে পর্যন্ত হচ্ছে না। তার মানে কালকে নাই, পরশু নাই, তার পরের দিন নাই। এরপরে আমি তোমাদের গ্রুপেই জানাই দিব সরাসরি ক্লাস যদি কলেজের নোটিশ পাও। আমার কথা হলো কলেজ খোলে নাই কিন্তু আমি তোমাকে সরাসরি ক্লাসে ডাকবো না, এইটা হলো মেইন কথা। কলেজ যদি আগামী সপ্তাহে বন্ধ যদি হয়, আমি জানি না কি হবে, যদি হয় আমি আবার তোমাদেরকে অনলাইনে ক্লাস নিব। ওকে? আর যদি কলেজ খুলে দেয় তাহলে আমার ব্যাচও সরাসরি হবে। আমি স্যার আশা করছি আমার মেসেজটা ক্লিয়ার। বলো জি স্যার। স্যার পিপাকৃতিটা স্যার কেমন? কি? পিপাকৃতি। পিপা আকৃতি, পিপা ইংরেজি তুমি দেখো, পিপা সম্ভবত ব্যারেল শেপ। ব্যারেল হচ্ছে দুই, একটা পাইপের মতো দুই প্রান্ত খোলা। হুম। হুম। ওকে ছেলেমেয়েরা, স্যার গুড নাইট। স্যার প্রশ্ন ছিল স্যার গুড নাইট।